আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ইয়াসমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চা খাতে গুরুত্ব বাড়িয়েছে সরকার। জাতীয় চা দিবসের অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী, চায়ের মান ও উৎকর্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া তাগিদ। বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ নয়, অপরাধের বিচার হবে বলেন ওবায়দুল কাদের। লুটের রাজত্ব কায়েম করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। কর্মী পাঠানো নিয়ে সৃষ্ট জটিলতার দায় মালয়েশিয়ার সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপর চাপালো বাইরে, অনিয়ম প্রমাণিত হলে অর্থ ফেরতে আশ্বাস। আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। ভোগ্য পণ্যে কমছে উৎসে কর, সামাজিক সুরক্ষা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। চা শ্রমিকদের প্রতি বাগান মালিকদের আরও আন্তরিক ও যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণের পাশাপাশি গবেষণার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 1854 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। বর্তমানে দেশে 168টি বৃহৎ ও 8000-এরও বেশি ক্ষুদ্র চা বাগান রয়েছে, যেখান থেকে গেল বছর উৎপাদন হয়েছে 102 মিলিয়ন কেজি চা। প্রধান অর্থকরী ফসল এবং রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে প্রতি বছরের মতো এবারও 4 জুন পালিত হচ্ছে জাতীয় চা দিবস হিসেবে। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এই শিল্পে বিশেষ অবদান রাখা 8 ক্যাটাগরিতে 7টি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে প্রদান করা হয় জাতীয় চা পুরস্কার 2024। পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সহ এই শিল্পের প্রসারে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন শেখ হাসিনা। আমাদের যারা চা তুলে চা শ্রমিক, তাদেরকে কিন্তু ওই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেখানে বাগানে কাজ করানো হতো। কোনো কর্মঘণ্টা ছিল না, তাদের কোনো ভালো মন্দ দেখতো না, কোনো কিছু করতো না, সব থেকে অবহেলিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তাদের ভালো মন্দ সব কিছু তিনি দেখতেন এবং তাদেরকে নজর দেন, এবং চার উৎপাদন বাড়ানোর জন্য তিনি টি রিসার্চ স্টেশন নামে একটা ল্যাবরেটরি স্থাপন করেন, লাইব্রেরি স্থাপন করেন শ্রীমঙ্গলে, এবং সেই সাথে সাথে চা বোর্ডের কর্মকর্তাদের জন্য কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সেই সুবিধাও চালু করেন। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হলে বাড়বে উৎপাদন, বাড়বে আয়। চা বাগান মালিকদের প্রতি এমন পরামর্শ দেন সরকার প্রধান। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। তাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা করা, তাদের নিজেদের চিকিৎসার ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের নানা ধরনের অসুবিধা দূর করা, এদিকে দৃষ্টি দিতে হবে। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বৈচিত্র্য আনার পাশাপাশি গবেষণার উপর জোর দিতে তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন কিন্তু মানুষের রুচিও বদলে যাচ্ছে। আপনারা জানেন এখন চা শুধু চায়ের পাতার চা না, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সবসময় যে অ্যারোমা টি উৎপাদন করা, বিভিন্ন অ্যারোমা মানে বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে, সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি। এখন হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, অর্থাৎ যেমন এখন তুলসী পাতা ব্যবহার হয়, নানা ধরনের ঔষধি পাতা ব্যবহার হয়, বিভিন্ন ধরনের ফুল, জেসমিন টি সেটাও তো খুব বাজারজাত হয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না। তাদের দুর্নীতির বিচার করার সত্ত্বে সাহস শেখ হাসিনা সরকারের আছে। সকালে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন যে দলের প্রধান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। আজ সেই বিএনপি দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিকে দুর্বৃত্তের জন্মদাতা বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। বিরোধী দল বিএনপি আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা, তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে আজকে সাজা ভোগ করছে। বেগম খালেদা জিয়া, আশরাফুল হুদার কথা মনে আছে? পুলিশের এটা কাজ সৃষ্টি, রকিবুল হুদার কাজ সৃষ্টি, এসপি কোহিনুর কাজ। তো মির্জা ফখরুল অন্ধকারে দিন ছুটছেন, ভুলে গেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সবসময়ই গণতন্ত্র বিরোধী বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, এক নায়কতন্ত্রে বিশ্বাসী বলেই গেল 15 বছর জনগণের ম্যান্ডেট ছাড়াই তারা ক্ষমতা দখল করে আছে এবং একই সাথে ক্ষমতা ধরে রাখতে একটা শ্রেণীকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে লুটের রাজত্ব কায়েম করেছে। চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আন্দোলনের মধ্য দিয়ে সরকার হটাতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের আইইবি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম ফোরাম। বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে একটা শ্রেণীকে গত 15 বছর থেকে অন্যায় সুযোগ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যে শাসন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগ, এরা সবসময় গণতন্ত্র বিরোধী, এরা সবসময় এক নায়কত্বে বিশ্বাস করে। এই জন্য 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনি ভাবে বিনা ভোটে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই আজকে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে দখল করে তারা ক্ষমতাটাকে দখল করে আছে। একটা দল, কিছু ব্যক্তি, কিছু অলিগার্ক, তাদেরকে আজকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, লুটপাটের সুবিধা করে দিয়ে এই দেশকে তারা একটা লুটের রাজত্ব, চুরির রাজত্ব তৈরি করে চলবে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইউএস স্যাংশন এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তার দেশত্যাগ নিয়েও কথা বলেন তিনি। যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান তার বিরুদ্ধে প্রতিদিন কথায় কথায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে। আর দেখেন এই সরকার কি করছে, তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করিয়ে। আমার সেনাবাহিনী, আমার সবচেয়ে যাদের বড় ভরসা করে, যাদের সব দেশের মানুষ আস্থা রয়েছে, সেই সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানের উপরে মার্কিন স্যাংশন আসে এবং মার্কিন স্যাংশন বলে দেওয়া হয় কি কি কারণে তার স্যাংশন দেওয়া হচ্ছে। তার দুর্নীতি একটা প্রধান জিনিস। জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের উপরও জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বেশি করে ত্যাগ স্বীকার করে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এদিকে রাজধানীতে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দলের নেতাকর্মীরা ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন। বিএনপি সহ অঙ্গ সংগঠনের সারা দেশব্যাপী সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে 6 জুন ডেকেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে এদিন তিনি হাজির না হলে তার কোনো মন্তব্য নেই বলে ধরে নেওয়া হবে, এমনটি জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে বেনজির চাইলে অনুসন্ধান কর্মকর্তা তাকে আরও 15 দিন সময় দিতে পারবেন বলে জানান তিনি। দুদক যাকে নোটিশ করবে সে আসতে বাধ্য কি বাধ্য না আইন সুস্পষ্ট বলেনি। সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই, আর তার সুযোগ আছে সে একবার সময় চেতে পারবে।
এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নাই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। এই হলো আইনের বিধান। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে বিজেপি 175 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। চতুর্থ ধাপে 60 উপজেলার মধ্যে 6টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং 54টি উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে 5 জুন। নির্বাচনের দুর্গম এলাকার 197টি কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠানো হবে, আর ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে 4947টি কেন্দ্রে। এ ধাপে মোট 721 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 1,43,57,820 ভোটার তাদের ভোট প্রদান করবেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে যে সংকট তৈরি হয়েছে এর দায় মালয়েশিয়ার সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। দুপুরে যে 100টি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মালয়েশিয়ার কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তাদের নিয়ে সংবাদ সম্মেলনে বায়রার নেতারা এ দাবি করেন। বলেন, নির্দিষ্ট সময়ের পরও মালয়েশিয়ার সরকার ভিসা ইস্যু করেছে। কর্মীদের শেষ মুহূর্তে পাঠানো যাবে না যেন ছাড়পত্র দিয়েছে মন্ত্রণালয়। আমেনা হীরা রিপোর্টে বিস্তারিত। বিদেশে গেলেই ছুঁয়ে দেখা সম্ভব সোনার হরিণ, উপার্জন হবে অনেক। এই ভাবনা থেকেই কেউ জমি জমা সব বিক্রি করেছেন, কেউ বন্ধক রেখেছেন স্বর্ণ, কেউ আবার ঋণ করে টাকা জোগাড় করেছিলেন মালয়েশিয়ায় যেতে। অনুমোদন ও ভিসা হওয়ার পরও কয়েক হাজার বাংলাদেশি কর্মীর সে স্বপ্ন ভেঙেছে গেল 31 মে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য বলছে 17,000-এর মতো কর্মী ভিসা পাওয়া সত্ত্বেও পারেনি মালয়েশিয়া যেতে। তবে বায়রার পক্ষ থেকে বলা হচ্ছে, মন্ত্রণালয় 17,000 কর্মীর কথা বললেও প্রকৃতপক্ষে শতভাগ প্রক্রিয়া সম্পন্ন করে 5 থেকে 6,000-এর মতন কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। কর্মীদের বিদেশ যাওয়ার প্রক্রিয়া অসম্পূর্ণ হওয়াকে কেন্দ্র করে যেসব এজেন্সির দিকে অভিযোগের তীর উঠেছে তাদের নিয়ে সংবাদ সম্মেলনে বায়রার নেতারা দাবি করেন, বর্তমান সংকটের দায় মালয়েশিয়া সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও। মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে বলেছিলাম, পাইপলাইনে যে পরিমাণ কর্মী আছে এবং ফ্লাইট যদি এই থাকে তাহলে এই 31 তারিখে এই লোকগুলো পাঠানো সম্ভব নয়। সেখানে আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে, আপনারা এই টাইমটা বাড়ানোর জন্য মালয়েশিয়ান অথরিটিকে একটা চিঠি লেখেন। ওখানকার অথরিটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। যদি আমি 31 তারিখে আমার জন্য ডেডলাইন থাকে তাহলে মের 15 তারিখে ওনারা ই ভিসা ইস্যু করে বন্ধ করে দিলে আমি তখন এটাকে আমার প্রস্তুতিটা নিতে পারতাম। বায়রার নেতারা আরো বলেন, যেসব কর্মীরা সকল প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়া যেতে পারেননি তাদেরকে দেশটিতে প্রেরণের ব্যবস্থা করা হবে। যদি সে কাজ সম্ভব না হয় তাহলে সকল কর্মীদের অর্থ ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের রিক্রুটেন্সি যারা পাঠিয়েছে প্রত্যেকে আমরা মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করব। মন্ত্রণালয় যেভাবে নির্ধারণ করে দেয় আমরা সেভাবে আমাদের এই কর্মীদের যে তাদের ন্যায্য পাওনাটা তাদেরকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই এই সংকট নিরসনের চেষ্টা চলছে বলেও জানান বায়রার নেতারা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। প্রথমে দেখানো হয় ইউরোপে ভালো চাকুরি আর নাগরিকত্বের স্বপ্ন, তারপর লিবিয়া নিয়ে করা হয় জিম্মি। সেখানে নির্যাতন করে ভিডিও কলে দেখানো হয় স্বজনদের। লিবিয়ায় এমন অমানবিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে কান্নায় ভেঙে পড়েন সর্বশান্ত হওয়া যুবক রোমেল। সেখানে কার্পেটের কোম্পানিতে চাকুরি দেওয়ার কথা বলা হলেও উল্টো চাওয়া হয় মুক্তিপণ। এই ঘটনায় মানব পাচার মামলায় 3 জনকে গ্রেফতার করেছে পিবিআই। আবু সাইদপুর আরও একটি রিপোর্ট। টাকা ছাড়া কোনো কিছুই চলবে না। অনেক স্বপ্ন নিয়ে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু বিক্রি করে ভুক্তভোগী রোমেলের চাচাতো ভাই আসামি রহমতুল্লাহর মাধ্যমে দালাল চক্রের ফাঁদে পা দিয়ে পাড়ি জমান লিবিয়ায়। লিবিয়ায় যাওয়ার পর রোমেল দেখতে পান ভিন্ন চিত্র। কাজ ও উন্নত জীবনের স্বপ্নে বিদেশে পাড়ি জমানো বাঙালিদের নির্মম নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয় রোমেলের সামনেই। এরপর থেকে শুরু হয় রোমেলের ওপর অমানবিক ও নির্মম নির্যাতন। আর ভিডিও কলে তার পরিবারকে দেখিয়ে 12টি বিকাশ নম্বর ও একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মুক্তিপণ চাওয়া হয় 12 লাখ টাকা।
এ ঘটনায় মানব পাচার মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। মামলা করা হয় 7 জন সহ অজ্ঞাত আরও 10 জনের বিরুদ্ধে। উদ্ধার করা হয় 22টি সিম, নগদ অর্থ, 9টি মোবাইল ফোনও। এ সময় রোমেল ও তার বাবা তুলে ধরেন লিবিয়ায় কাজ দেওয়ার কথা বলে নির্মম নির্যাতনের করুণ বর্ণনা। অনেক গুনে করছি, তাদের হাতে পায়ে ধরে দিয়ে ভাই আমার 2টা মেয়ে আছে, এরকম করলে একটা মেয়ের 15 মাস, একটা মেয়ের 5 বছর পার হয়েছে। মানে এগুলো আরো তারা শুনতেই রাজি না, তাদের কথা হচ্ছে মানে টাকা লাগবে। আমরা তো মুসলমান, তুই মুসলমান, তুই বাংলাদেশে থেকে থাকাস, তুই আমরা একটু সময় দে, আমরা তো দেশে গাওয়াতে মাইক দিয়ে হলে আমরা তো হাজার, তো আমার ছেলে আমি উদ্ধার করবো। 1.5 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়ার পরেও রোমেলের ওপর চলে নির্মম নির্যাতন। বিদেশে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চক্রের মূল হোতা সোহেলকে আটক করা হয় বলে জানান পিবিআই এর নরসিংদী পুলিশ সুপার, সম্প্রতি পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। ভিকটিমের কাছে আমরা অনেক তথ্য জেনেছি এবং ভিকটিম একটা পর্যায়ে কোর্টে উপস্থাপন করা হলে ভিকটিম বিস্তারিত তথ্য সহ কোর্টে 164 বিস্তারিত তথ্য প্রদান করে। তবে বাকিদেরও আইনের আওতায় আনতে পিবিআই কাজ করছে বলেও জানান তিনি। তারা যে দেশের বাইরে গিয়ে এরকম ভয়াবহ পরিবেশের মুখোমুখি হবে সেটা বিশ্বাস করা যায় না এবং এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। যখন আমাদের আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় 30টি ভোগ্যপণ্যে কমছে উৎসে কর। অর্থনীতিবিদরা বলছেন এসব পদক্ষেপের পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা বেষ্টনী আওতা বাড়াতে হবে। ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীলের পাশাপাশি কমাতে হবে অপচয়, আর প্রকল্প বাছাই হতে হবে আরও যত্নশীল। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দেশে দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি 10% কাছাকাছি। বাজারে অর্থের সরবরাহ কমাতে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে কেন্দ্রীয় ব্যাংক। তবুও বাগে আসছে না নিত্যপণ্যের বাজার। এমন বাস্তবতায় আসছে বাজেটে প্রায় 30টি ভোগ্যপণ্যের কমছে উৎসে কর। প্রাথমিক তথ্য অনুযায়ী চাল, ডাল, গম, ভোজ্য তেল, চিনি, গুঁড়ো দুধ, বিভিন্ন ধরনের মশলা ও ফল আমদানিতে উৎসে কর কমছে। বাজেটে এসব পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন এসব পদক্ষেপ ছাড়াও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীল রাখতে হবে। সরকারকে সরে আসতে হবে নোট ছাপিয়ে ঋণ গ্রহণের মতো প্রবণতা থেকে। পাশাপাশি বড় ঘাটতি না রেখে বাজেট হতে হবে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও বাস্তবধর্মী। বিলাসজাত দ্রব্যতে সরকার ট্যাক্স বাড়াতে পারে, যে নিত্যপণ্য যে দ্রব্য, সেই দ্রব্যের ক্ষেত্রে অবশ্যই সরকারকে আপনার যে কর যেটা আছে এই করটা কীভাবে কমানো যায়, এবং যদি কর সিস্টেম না থাকে আমার দেশীয় উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে কৃষকদের জন্য কোনো সাবসিডি দেওয়া, সার দেওয়া, বীজ দেওয়া, তারপর হচ্ছে আপনার তাদেরকে টেকনোলজিক্যাল যে সাপোর্ট দেয়, এগুলো যদি দেওয়া যেতে পারে আমার মনে হয় মুদ্রাস্ফীতিতে কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। এদিকে উচ্চ মূল্যস্ফীতি থেকে দরিদ্র জনগোষ্ঠীকে স্বস্তি দিতে সীমিত সাধ্যের মধ্যেই সামাজিক নিরাপত্তা বলয় ও খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে সরকারকে আরও জোর দিতে হবে বলেও মত তার। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই ক্ষেত্রে সরকার যেটা করতে পারে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে আওতা, সেটা আওতাটা বাড়াতে হবে। যদি বাড়ায় তার মানে হচ্ছে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণী যারা মুদ্রাস্ফীতির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিছুটা এটা থেকে মুক্তি পাবে। এসব কর্মসূচির সুবিধা যেন প্রকৃত নিম্ন আয়ের মানুষ পায় সেটিও নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় আরেক আসামি তানভীর ভূঁইয়া স্বীকারোক্তি দিয়েছেন। ফৌজদারি কার্যবিধি 164 ধারায় জবানবন্দি দেন তানভীর। ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করা হয়। দুপুরে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তানভীর ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়। এর আগে সোমবার আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় জবানবন্দি দিয়েছেন আরেক আসামি শিলাস্তি রহমান। গত 22 মে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন আনারের মেয়ে মুমতারিন ফিরদৌস দরিন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক সৌরভ হত্যার ঘটনায় চাচা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঢাকা ময়মনসিংহ সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সৌরভের চাচা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস আলী, তার শালক আহাদুজ্জামান ফারুক ও লাশ বহনকারী গাড়ির ড্রাইভার আব্দুল হান্নান আকন্দ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুম আহমেদ ভুয়া জানান, ইলিয়াসের মেয়ে ইভার সাথে কানাডা প্রবাসী একজনের বিয়ে হয়। গত 12 মে ইভা গোপনে ওমর ফারুক সৌরভকে বিয়ে করলে ইভার পরিবার মেনে নেয়নি
তার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। আমরা যে দোকান থেকে লাগেজটা ক্রয় করে সেই দোকানের ভিডিও ফুটেজ আমরা এখানে অনুসন্ধান করি। করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে নারীদের স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হত্যা সহ দুজনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র্যাব। এই চক্রের সাথে আরো অনেকে জড়িত রয়েছে বলে জানান র্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। আমি যে বাসায় যাই, ওই বাসায় এরকম একটা দলা আগে কইরা আমি যে পানিতে রাখি। এভাবেই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ভাড়াটিয়া ছদ্মবেশে বাসায় প্রবেশ করে কৌশলে বাড়ির মালিকদের ধোঁকা দিয়ে নকল স্বর্ণকে বানানো হতো আসল স্বর্ণ। তারপরে আমি এই যে বালতির থেকে এই স্বর্ণের যেটা স্বর্ণ রাখছি ওইটা নিয়ে আমি চলে আসি। আর এসব দেখে বাড়ির মালিকরা প্রলোভনে পড়ে তাদের সব স্বর্ণ প্রতারকদের হাতে তুলে দেয়। এরপর তারা লাপাত্তা হয়ে যায়। তবে এই চক্রের সাথে আরও বড় ধরনের কোনো চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। গেল 30 এপ্রিল খুলনার বানরঘাটি এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া সেজে কৌশলে বাড়ির মালিকদের স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এই ঘটনায় ভুক্তভোগী স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর এই লিখিত অভিযোগের ভিত্তিতে আলী হাসান সোহেল ও সালমা নামের দুইজনকে আটক করে। এরপর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম তুলে ধরেন তাদের কর্মকাণ্ডের কথা। গ্রেফতারকৃত অপরাধীদের নাম হচ্ছে মোহাম্মদ আলী হাসান সোহেল 53 এবং মোসাম্মদ সালমা। এরা দুজনেই কুমিল্লার দাউদকান্দি এলাকার অধিবাসী। ভিডিও এবং স্থিরচিত্রের মাধ্যমে আমরা ভিকটিমের সাথে যোগাযোগ করে আমরা ভিকটিমের কাছ থেকেও কনফার্ম করেছি যে এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি সেখানে ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করেছিলেন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। Association of Skin Care and Beauty Products Manufacturers and Exporters of Bangladesh ASBMEB ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে মিডিয়া ফেলোশিপ ঘোষণা করেছে। 3 মাস মেয়াদের বিশেষ এই ফেলোশিপে বিভিন্ন গণমাধ্যম থেকে নির্বাচিত 31 জন প্রতিবেদক অংশ নিচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মিলনায়তনে ফেলোশিপ ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ASBMEB এর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। ফেলোশিপের মাধ্যমে স্কিন কেয়ার ও বিউটি পণ্যের নতুন এই শিল্প সম্পর্কে উৎপাদক, ক্রেতা ও বিক্রেতা সহ দেশের জনগণ সম্যক ধারণা পাবেন, যা স্বাস্থ্য ও অধিকার সচেতনতায় নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করেন আয়োজকরা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চা খাতে গুরুত্ব বাড়িয়েছে সরকার। জাতীয় চা দিবসের অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী চায়ের মান উৎকর্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়ার তাগিদ। বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ নয়, অপরাধের বিচার হবে বলে ওবায়দুল কাদের। লুটের রাজত্ব কায়েম করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। কর্মী পাঠানো নিয়ে সৃষ্ট জটিলতার দায় মালয়েশিয়ার সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপর চাপালো বাইরে। অনিয়ম প্রমাণিত হলে অর্থ ফেরতের আশ্বাস। আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। ভোগ্য পণ্যে কমেছে উৎসের কর, সামাজিক সুরক্ষা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। ছিল আমাদের এখনকার আয়োজন। মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করে youtube/mytv নিউজ, মাইটিভি অনুষ্ঠান দেখতে ভিজিট করে youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।